চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী জায়ন আবেদিনের কাছে। আবারও আপনার কাছে ফিরে এলাম। গান নিয়ে আজকে আমরা অনেক আড্ডা দিব, কথা তো বলবোই, কিন্তু তার আগে আসলে এই আড্ডাটা শুরু করতে চাই আপনার কণ্ঠের একটি গান শুনে। কোন গানটি শোনাচ্ছেন প্রথমেই? সকালবেলা খুব ঠান্ডা মেজাজের গান, মেজাজের থাকে। সো আমার গাওয়া একটা প্রিন্স রুবেলের লেখা এবং সুরে। ও থমকে দাঁড়ালাম যখন জানলাম আমাকে তুমি ভালোবাসো না। ও থমকে দাঁড়ালাম যখন জানলাম আমাকে তুমি ভালোবাসো না। কফটা কষ্টের জল জমল চোখের কোণে, কান্নার কোনো বাধা মানল না। থমকে দাঁড়ালাম যখন জানলাম আমাকে তুমি ভালোবাসো না। দূর বহু দূরে স্বপ্ন যত ছিল গেল উড়ে। দূর বহু দূরে স্বপ্ন যত ছিল গেল উড়ে। হৃদয়ের সীমানায় একাকী আমি কেমন আছি জানলে না। কফটা কষ্টের জল জমল চোখের কোণে, কান্নার কোনো বাধা মানল না। থমকে দাঁড়ালাম যখন জানলাম আমাকে তুমি ভালোবাসো না। এখন তো গানের ব্যস্ততা চলছে প্রচুর, তো কি নিয়ে এখন ব্যস্ত আছেন? যেহেতু দর্শক খুব ভিন্ন ধরনের গান চায়, যার কারণে সবসময় ভিন্ন টাইপের গান করার প্রয়োজন পড়ে। সো সে কারণে আমি নিজেও তো মোটামুটি লেখালেখি করি গান। তো নিজের লেখা গান আসছে একটা। এরপরে আমাদের ঋষিকেশ রকি একজন খুব ভীষণ ভালো মিউজিক কম্পোজার আছে, ওনার কম্পোজিশন, ওনার সুরে আরও দুটো গান আসছে। আচ্ছা, অবশ্য ৩-৪টা গান একসাথে রিলিজ করার আমার একটা ইচ্ছে, সবসময় ইচ্ছে হয় যে একটা গান রিলিজ করবো না একসময়, বছরে হয়তো 4টা-5টা গান দিব বা অল্প গান দিব, ভালো কিছু করার চেষ্টা করে। তো দর্শক যখন একটা মন মজানোর আগে আরেকটা দিয়ে দেয়। সো আমার সেটাই বিশ্বাসী। সো সেজন্য আমার 3-4টা একসাথে একটা মাসের মধ্যে আমেজটা যেন থেকে যায়, একদম আমেজটা থেকে যায়, এবং ভিন্ন আইটেমের একেবারে। বলছিলেন যে গান লেখেন, তো গান লেখালেখির চর্চা কি একদম ছোটবেলা থেকেই? অনেক পরেই মিডিয়াতে এসেছি। মিডিয়াতে আসার পরে টুকটাক আগে পড়তাম। আমি খুব বই পড়ার একজন মানুষ, হ্যাঁ, খুব ভীষণ বই পড়ি। তো যার কারণে আমার মনে হয় যারা বই পড়ে তাদের মনে একটু লেখার ইচ্ছে থাকে। তো সেইখান থেকে একটু 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 লেখা শুরু। এরপর থেকে নিজের গান, আমার নিজের প্রথম মৌলিক গান যেটা মায়াবিনী, যেটা আমার জীবনের সবচেয়ে লোকপ্রিয়তা পেয়েছে, মায়াবিনী, সেই গানটি কিন্তু আমি লিখেছিলাম। আচ্ছা, সেটা কত সালে? এটা 2017 এর লাস্টে, 17 লাস্ট একেবারে। এই পর্যন্ত আসলে মৌলিক গানের সংখ্যা কতটি? আমার একটা মজার বিষয় আছে, আমার মৌলিক গানের সংখ্যা অগণিত, কিন্তু আমি কখনো গুণে কাজ করিনি। আচ্ছা, যে আমি কখনো আমার হেল্পিং হ্যান্ড যে আছে, প্রোগ্রাম যে দেখে, তাকে বলেছিলাম একদিন গুনো কয়টা গান করেছি। কখনো আমি তো সংখ্যায় বলা যায় না যে আসলে কতটা গান করেছি। এটা তো আসলে নিজের মৌলিক গানের কথা। যদি বলি যে আসলে নিজের লেখা যে গান, সেগুলো আসলে কতটি লিখেছেন? আমার নিজের লেখা 4 থেকে 5টা আমার নিজের লেখা গান আছে, এবং অন্যান্য শিল্পীদের 8-10টার মতো করে এই অল্প সময়ের মধ্যে লিখেছি বেশ। আচ্ছা, নিজের লেখা গানে তো নিজে কণ্ঠ দিয়েছেনই, তো কাকে কাকে দিয়ে নিজের লেখা গান গাইয়েছেন? শিল্পী সাইদ শুভ আছে, তারপর আলাউদ্দিন আছে, তারপর রোশনি আছে, এরা সবাই রিয়েলিটি শো থেকে বের হয়েছে, এবং রিয়েলিটি শোর শিল্পীদের কণ্ঠ এত ধারা আছে এবং তারা এত শিখে এসছে যে আসলে যারা শিখে আসে, যারা গান, তাদেরকে গান লিখে দেয়া এবং সুর করে দেয়া, তারা যখন গায় তখন
আলাদা একটা মজা পাওয়া যায় যে আসলে আমার গান সঠিকভাবে গাইছে। আপনি নিজেও রিয়েলিটি শো থেকে এসেছেন, তো এই পর্যায়ে এসে আসলে এই রিয়েলিটি শোটা আসলে কতখানি কাজে লাগছে বলে মনে হয় আপনার? প্রত্যেকটা শিল্পীর একটা পরিচয় দরকার হয়, তো আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে রিয়েলিটি শো, এবং সেই শো এর মাধ্যমে আমি যে বিচারকদের সংস্পর্শ পেয়েছি, তারা বাংলাদেশের লেজেন্ড এবং কিংবদন্তি শিল্পী, তাদের জীবনের অনেক কিছু শিখেছি, তারা শিখিয়েছেন। সো এই পর্যায়ে এখন যে পর্যায়ে আছি, সব মানুষ যখন দেখে সর্বপ্রথম হলো এই শিল্পীটাকে আমি দেখেছি সর্বপ্রথম রিয়েলিটি শোতে, সো সেটা আমাদেরকে এখন পথ চলাতে অনেক অনেক কাজে দেয়। সেটা ওই যে মিউজিক ইন্ডাস্ট্রিতে এখন কাজ করছেন, কেমন দেখছেন এখনকার মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা? মিউজিক জিনিসটা হচ্ছে শিক্ষার ব্যাপার, গুরুমুখী বিদ্যা। এটা ইদানিং যে না শিখে আসা প্রবণতাটা একটু বেশি, যার কারণে গানের জীবনে একটু কষ্টসাধ্য হয়ে যায় সবার কারণে। কারণ একটা শিল্পী কখনো দৌড়ে কাজ করে না, একটা শিল্পী সবসময় নিজেকে ঠান্ডা মেজাজে রেখে গান লেখা, গান সুর করা। কিন্তু এই পর্যায়ে যদি যেতে চায়, শিক্ষাটা সবচেয়ে বড় ব্যাপার। গান শিখে এসে তারপর কাজে নামা, এরপরে গানগুলো বেঁচে থাকে। যেহেতু প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা চলেই আসলো, গান গুরুমুখী বিদ্যা বলছিলেন, তো গানের ক্ষেত্রে আপনার গুরু কারা ছিলেন? সর্বপ্রথম আমার গুরু ছিলেন অশোক চৌধুরী। আবার আমার কিছুদিন আগে গত হয়েছে ওস্তাদ মিহিরলাল ওস্তাদ, উনি বাংলাদেশের বিখ্যাত একজন শিক্ষক। উনি বেশ অনেক কান্ট্রি থেকে নিজেই শিখে এসেছেন, তারপর আমাদেরকে দিয়েছেন, বেশ বয়স হয়েছে। তো উনি কিছুদিন আগে গত হয়েছেন, উনি আমার সর্বপ্রথম শিক্ষা। এবং যদি সংস্পর্শ না পেয়ে শিখি, তাহলে কুমার বিশ্বজিৎ বলেন, সামিনা চৌধুরী বলেন, মিথালি মুখার্জি বলেন, উনারও ধরতে গেলে আমার শিক্ষক, কারণ উনাদের কাছ থেকে রিয়েলিটি শোতে শিখেছি অনেক কিছু। গানকে আসলে পেশা হিসেবে নেওয়ার সুযোগ কতখানি রয়েছে? প্রফেশন নেওয়াটা অনেক কঠিন, অনেক অনেক ভীষণ কঠিন। যারা নতুন আসছে, আমি নিজেও নতুন অনেক, কিন্তু তারপরে অনেক দিন হয়েছে, আমার অনেক গত হয়েছে, কিন্তু গানটাকে প্রফেশন নেওয়াটা ভীষণ কঠিন নতুনদের জন্য। কারণ প্রতিযোগিতা সবখানেই থাকে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন মিউজিক জিনিসটাকে ভাইরাল টাইপের করে ফেলেছে। যে ভাইরাল শিল্পীদেরকে নিয়ে কাজ করা, প্রডিউসার বলুন, ডিরেক্টর বলুন, অনেকেই আছে। এটা আমি আসলে বলছি, অনেকের খারাপ লাগতে পারে, কারণ অনেকেই আমাকে পছন্দ করে। আমি এই কথাগুলো খুব কম বলি। এই যে ভাইরাল টপিক যেটা বের হয়েছে, সেই ভাইরালের পেছনে ঘোরার কারণে মিউজিক জিনিসটা প্রফেশন হিসেবে নেওয়া যাচ্ছে না। কারণ আজকে আপনার একটা গান হিট হয়েছে, ভাইরাল হয়েছে, 3 দিন পর আপনি আর খুঁজে পাবেন না। যে গানটাই খুঁজে পাবেন না, সেই গানটা যে গেয়েছে তাকে কিভাবে খুঁজে পাবেন? আমরা এটা নিয়ে আরো কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আসলে আরেকটা গান শুনতে ইচ্ছে করছে। কোন গানটা শোনাবেন? এটাও আমার লেখা, আমার সুর করা, ঋষিকেশ রকির মিউজিকে। শুনে ফেলি। যদি তোমায় আমি না পাই কাছে, পরের জন্মে যেন থাকো পাশে, আমার মনের ঘরে আছো তুমি, এই জীবনে তুমি আমার সবচেয়ে দামি। তুমি আমি থাকবো দুজনে, ভালোবাসার এই ভুবনে, হারিয়ে যায় দুজনে, বাঁচবো মরণে, পাশাপাশি জীবনে, রব একসাথে, একে একে যদি সব চলে যায়, বিশ্বাস আমার তুমি ছেড়ে যাবে না আমায়। যদি যাই ছেড়ে মরণ হবে, শুধু তুমি ছাড়া, থাকবো পাশে কথা দিলাম, ভালোবেসে দেব সারা, হারিয়ে যাই দুজনে, থাকবো মরণে, পাশাপাশি জীবনে, রব একসাথে, হারিয়ে যাই দুজনে, থাকবো মরণে, পাশাপাশি জীবনে, রব একসাথে। ধন্যবাদ। চমৎকার। তো একটু আগেই আসলে বলছিলেন আপনি ভাইরাল হওয়ার বিষয়টা, তো একটু যদি জানতে চাই আপনার কাছে যে আসলে দীর্ঘদিন শ্রোতাদের হৃদয়ে টিকে থাকা নাকি জনপ্রিয়তা, কোনটা আসলে আপনাকে টানে বেশি? আমি তো শিল্পী, আমি নিজেকে দেখতে চাই
লক্ষ কোটি মানুষের মাঝে আমাকে চিনুক, আমাকে ভালোবাসুক। কিন্তু ছোটবেলা থেকে শিখে বড় হয়েছে তো, সো খুব বার্লি জনপ্রিয়তা পাওয়াটা আমার জন্য নয়, পছন্দের নয়। আর যেহেতু রিয়েলিটি শো থেকে হাজার হাজার, আমি যখন রিয়েলিটি শো করি পুরো বাংলাদেশ থেকে 64,000 সিঙ্গার্স ছিল পুরো বাংলাদেশে, 64,000। সেখান থেকে যুদ্ধ করে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা এটা খুবই কঠিন, এবং আমার জন্য কঠিন হয়েছে। সো যার কারণে আমি দেখেছি আসলে কষ্ট করে কিভাবে বড় হতে হয়। আর যেহেতু ভাইরাল হওয়ার পরে দুদিন পরে হারিয়ে যায়, দুদিনের পরিচিত, দুদিনের ভালোবাসার মানুষ অবশ্য হতে চায় না, এমন ভালোবাসার মানুষ হতে চায় জীবন চালিয়ে দেওয়ার মতো ভালোবাসার মানুষ। গানের জগতের আইডল কারা যদি জিজ্ঞেস করি? আমার ছোটবেলা থেকে আমি একটা মানুষকে দেখে স্বপ্ন দেখে বড় হয়েছে গানের জীবনে, সেটা হচ্ছে শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ। আচ্ছা, আমি ছোটবেলা থেকে যাকে স্বপ্ন দেখেছি, যাকে গানের নায়ক হিসেবে দেখেছি, ওনাকে আবার রিয়েলিটি শোতে পাওয়া, ওনার সংস্পর্শ পাওয়া, ভালোবাসা পাওয়া, শিক্ষা পাওয়া, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। প্রত্যেকটা শিল্পীরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে বড় পর্দায় কাজ করার। আপনারও সেই সুযোগটি এসেছে, তো সেটা কখন ছিল এবং যখন প্রথম পেলেন প্রস্তাবটি কেমন লেগেছিল? মজার ব্যাপার হচ্ছে আমার জীবনের সবচেয়ে মানে প্রথম প্লেব্যাক হয় হচ্ছে আমার গুরুমা, আমি যাকে গুরুমা ডাকি, শ্রদ্ধেয় সামিনা চৌধুরী, ওনার সাথে আমার সর্বপ্রথম ফিল্মে গান গাওয়া হয়। আচ্ছা, কত সালের ঘটনা এটা? এই বছরই 2024 এর ফার্স্টের দিকে হয়েছে। তো রিলিজ শো উনি আমাকে জাজ করেছেন, এবং মজার ব্যাপার ওনার সাথেই আমার সর্বপ্রথম প্লেব্যাক করাটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যাপার, এবং অ্যাচিভমেন্ট, অনেক বড় অ্যাচিভমেন্ট আমার জন্য, অর্জন অনেক বড়। তো ওনার সাথে গাওয়াটা, ওনার ভয়েসের সমবয়সী করা, আসলে একটা ফিল্মে একটা হিরো গাইছে, একটা হিরোইন গাইছে, মানে বড় পর্দায় নিজের কণ্ঠ শুনতে পাবো হিরোর মাধ্যমে, আবার তার অপোজিটে থাকছে আমার বিচারক, যে আমি যাকে দেখে বড় হয়েছি, অনেক বড় ব্যাপার। সো এটা আমার জন্য আসলে স্বপ্নের মতো, আমি এখনো যদি মনে করি সেটা আমার স্বপ্ন। প্লেব্যাকে যখন কাজ করতে যান তখন দেখা যায় যে আপনি ওই গল্পটা আসলে বুঝে তারপরে আপনাকে কণ্ঠটা দিতে হয়, সেক্ষেত্রে কি আসলে নতুন হিসেবে কোনো চ্যালেঞ্জ কাজ করেছিল? প্রত্যেকটা নতুন কাজেই চ্যালেঞ্জ আসলে, কারণ প্রত্যেকটা নতুন কাজ একরকম হয় না, এক একটা কাজ এক এক রকম হয়, এক একটা সুর এক এক রকম হয়, এক একটার স্কেলিং বলেন, সুর বলেন, কথা বলেন, সেখানে আবেগ দেয়া বা থ্রোয়িংটা কিভাবে দেওয়া হয়, একজন রাগের মাথায় কিভাবে গান করতে হয়, এবং একটু রোমান্টিক ভাবে, এবং ওই প্লটটা আসলে বুঝে ডেলিভার করতে হয়। তো আসলে গান জিনিসটা তো মানে আপনি শিখে যখন দেবেন তখন আপনি খুব ফ্লুয়েন্টলি আপনি গান গাইতে পারবেন। আর গাওয়াটা যখন আপনার এক একটা সুরে নিজের গলাটা বসি, নিজের থ্রোয়িংটা কিভাবে দেবেন সেটা শেখাটা সবচেয়ে বড় একটা ব্যাপার। শুভকামনা রইল আপনার প্রত্যেকটা কাজের প্রতি, এবং আমরাও আশা করছি যে আপনার কাছ থেকে ভবিষ্যতে আমরা অনেক ভালো ভালো গান উপহার পাবো। তো কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি আজকে শেষ করব আপনার কণ্ঠে গান শুনতে শুনতে, কিন্তু তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। অবশ্যই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। রোমান লেখক পাবিলিয়াস সাইরাসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, লক্ষ্যে পৌঁছানো মাত্র উল্টো যাত্রা শুরু করো না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। বাংলা ভিশনকে ধন্যবাদ, এবং আপনাকেও ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা করার জন্য। আমার সবার প্রতি একটাই অনুরোধ থাকবে, বাংলা গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন, যেন বাংলা গান আরও সমৃদ্ধশালী হয়। এবং আমি যেতে যেতে যে গানটি করব সেটি আমার আইডল কুমার বিশ্বজিৎ স্যারের গাওয়া, যেখানে সীমান্ত তোমার, আমার খুব পছন্দের একটি গান, সেটা দিয়ে শেষ করছি। শুনে ফেলি। তুমি কি চাও না সোনালি দিনে, সোনালি সুখেরি সারা, কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে, যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার
আসি ফিরে ডাকি তোমায় কাছে হাজার ফুলে ছেয়েছে যে পথ আমি জানি জানি তার বেদনা তোমার মনের নীরব ভাষা সেও তো আমার আছে জানা আমি তো চাই না তোমারে দ্বিধা ভেঙে দাও কাছেরই বাধা সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারে কাছে ও যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে